আসসালামু আলাইকুম। আমি আলিমুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, একে স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা সবাই অবগত আছি, আমাদের দেশে এখন উত্তাপ অনেক বেশি, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। সেই প্রেক্ষিতে সরকার এক সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। শিক্ষা ব্যবস্থা যেন স্থবির হয়ে না যায় সেই চিন্তা করে একে স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে যে অনলাইন ক্লাসের জন্য আমি এসেছি, নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং যথাযথভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতার শিরোনাম প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। বহুপদী রাশি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। বহুপদী রাশি হলো এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতিক রাশিকে বহুপদী বলা হয়। এক বা একাধিক বীজগণিতিক রাশি, সেটা একটা হতে পারে, একাধিক দুইটা তিনটা চারটা, এর বেশিও হতে পারে। তো আমরা যদি একটা উদাহরণ লিখি, a x টু দি পাওয়ার n প্লাস b x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট, এভাবে আরও চলতে থাকলো। বহুপদী রাশির কিছু শর্ত আছে। শর্তটা হলো nটা অঋণাত্মক হতে হবে। এইখানে যে n আছে সেই nটা কি হতে হবে? অঋণাত্মক হতে হবে। তো n যদি অঋণাত্মক হয় তাহলেই সেটাকে আমরা বহুপদী বলবো। এর মানে অঋণাত্মক কি সেটা আমাকে চিনতে হবে আগে। অঋণাত্মক হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সকল ধনাত্মক, এর মানে শূন্য থেকে 0 1 2 3 এভাবে যত সংখ্যা আছে সব সংখ্যা হলো অঋণাত্মক সংখ্যা। এর মানে এখানে nটা হতে হবে অঋণাত্মক সংখ্যা। যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? সেটা বহুপদী হবে না। যদি nটা শূন্য সহ যে কোনো ধনাত্মক সংখ্যা হয় তাহলে সেই পদ বা সেই বীজগণিতিক রাশিকে আমরা বহুপদী রাশি বলবো। যদি মাইনাস কখনো হয় ঘাত, সেক্ষেত্রে আমরা তাকে বহুপদী রাশি বলবো না। আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা বহুপদী রাশি। এটা একটা বহুপদী রাশি, কারণ এখানে যে n আছে, nটা হলো 2 আর 2 হলো অঋণাত্মক সংখ্যা। আমি যদি এভাবে 3x টু দি পাওয়ার মাইনাস 2 দেই, 3x প্লাস 1 দেই, তাহলে এটা বহুপদী রাশি নয়, এটা বহুপদী রাশি। কারণ এখানে n এর মানটা মাইনাস, ঋণাত্মক। শর্ত ছিল যে ঘাত হতে হবে অঋণাত্মক। আবার যদি এরকম থাকে 5x স্কোয়ার প্লাস 2, এখানে যে ঘাতটা, সেই ঘাতটাও কিন্তু ঋণাত্মক। কেন? কারণ এটাকে যদি আমি সাজায় লিখি 5x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2, তাহলে এই যে ঘাতটা n এসে পড়লো, nটা আমার কি মাইনাস এসে পড়ছে। সুতরাং এটাকে আমরা বহুপদী রাশি বলতে পারবো না। এবার বহুপদী রাশির মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেমন মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ, ধ্রুবপদ, সহগ, এইগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা এইগুলো জানার চেষ্টা করব। আমার বইয়ে, আমাদের মূল বইয়ে একক কাজ একটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে px সমান দেওয়া আছে 2x কিউব মাইনাস 3x প্লাস 1। এইটা আমার বইয়ের একক কাজে দেওয়া আছে। এখানে কিছু আমাকে কোশ্চেন করছে যেটার মাত্রা কত।
এটার মুখ্য পদ কত, মুখ্য সহগ কোনটা, তারপরে ধ্রুবক পদ কত, এগুলো আমাকে প্রশ্ন করছে। এখন মাত্রা কি? মাত্রা হলো একটা বহুপদীর যে চলক থাকবে সেই চলকের সর্বোচ্চ ঘাত। 2টা পদ, 3টা পদ, 4টা পদ থাকতে পারে। সবগুলো পদের মধ্যে আমরা দেখব যে পদের মাত্রা সবচেয়ে বেশি, আমরা সেই বহুপদীটার মাত্রা হিসেবে ওইটাকে কাউন্ট করব। যেমন এখানে যে চলক আছে এক্স, এই চলকের এখানে ঘাত হলো 3, তাহলে এখানে ঘাত হলো 1, এখানেও কিন্তু ঘাত আছে 0, তাহলে সবচেয়ে বড় কোনটা? বলে 3। তাহলে আমরা এখানে মাত্রা, আমরা এটাকে বলবো যে এই বহুপদীর মাত্রা কত, তাহলে এই বহুপদীর মাত্রা হলো 3। এরপর আসি মুখ্য পদ। একটা বহুপদীতে একাধিক পদ থাকতে পারে, তো একাধিক পদ থাকলে যে পদটার ঘাত সবচেয়ে বড় সেই পদকে আমরা মুখ্য পদ বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পদটার ঘাত 3, এটার ঘাত 1, এটার ঘাত 0, তাহলে এখানে 3টা পদের মধ্যে এই পদটার ঘাত সবচেয়ে বেশি। সুতরাং যে পদটার ঘাত সবচেয়ে বেশি আমরা সেই পদকেই মুখ্য পদ বলবো। তাহলে এর মানে কি? মুখ্য পদ হলো 2x³। তাহলে আমরা মাত্রা পাইলাম, মুখ্য পদ পাইলাম। এবার যদি মুখ্য সহগ বলি, মুখ্য সহগ হলো মুখ্য পদের যে সাংখ্যিক সহগ, সেটাকে আমরা মুখ্য সহগ বলবো। তাহলে মুখ্য সহগ, মুখ্য পদ হলো 2x³, তাহলে সাংখ্যিক সহগ হলো 2, সুতরাং মুখ্য সহগ হলো 2। এইবার আসি ধ্রুবক পদ। ধ্রুবক পদ কি? একটা বহুপদীতে যতগুলো পদ থাকবে এর মধ্যে আমরা দেখব যে পদটার ঘাত 0, যে পদটার এক্সের ঘাত 0, সেই পদটাকে আমরা ধ্রুবক পদ বলবো। তাহলে এখানে 3টা পদ, এখানে এক্সের ঘাত 3, এখানে এক্সের ঘাত 1, এখানে এক্সের ঘাত 0, সুতরাং এই পদটাকে আমরা কি বলবো? ধ্রুবক পদ। ধ্রুবক পদটা তাহলে এখানে 1। এরপরে ওই একক কাজের মধ্যে আমাকে একটা কোশ্চেন করছে, এক্সের সহগ কত। তাহলে এখানে যদি আমি এক্সের সহগ চিন্তা করি, এক্সের সহগ কত? -3, যেহেতু চিহ্ন সহ বলতে হয়, সুতরাং এক্সের সহগ -3। তাহলে একটা বহুপদী সম্পর্কে এই কয়টা জিনিস আমাকে ধারণা রাখতে হবে, যে মাত্রা কোনটা, মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, ধ্রুবক পদ কোনটা, আর হলো সহগ কোনটা, এক্সের সহগ কোনটা। তো সেই হিসাবে আমরা এইগুলো চিনলাম। এখন আরেকটা কথা আছে, যেটা তো এক চলক বিশিষ্ট বহুপদী গেল। যদি 2 চলক বিশিষ্ট কোনো বহুপদী হয় সেক্ষেত্রে আমরা কি করব? 2 চলক বিশিষ্ট বহুপদীর ক্ষেত্রে আমরা একটা উদাহরণ লিখি। 3x² y⁵ 2x² + 3, এটা হলো 2 চলক বিশিষ্ট বহুপদী। 2 চলক বিশিষ্ট বহুপদী কেন? এর মধ্যে x আছে, y আছে। এখন আমাকে যদি প্রশ্ন করে যে এই 2 চলক বিশিষ্ট বহুপদীর এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, তাহলে এই পদটার মাত্রা কত? 2 চলক বিশিষ্ট বহুপদীর প্রথম পদের মাত্রা কত আমাকে কোশ্চেন করলো। তাহলে আমাকে দেখতে হবে এখানে 2টা চলক, একটা এক্সের ঘাত কত? বলে 2, ওয়াইয়ের ঘাত কত? 5, তাহলে মাত্রা হলো এই 2টার যোগফল। তাহলে এই 2টার যোগফল হলো মাত্রা। এর মানে কি? 2 চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা হলো 7। আমার এখানে প্রথম পদের মাত্রা 7, যদি দ্বিতীয় পদের মাত্রা লিখতে হয় তাহলে 2, যদি তৃতীয় পদের মাত্রা লিখতে হয় তাহলে 0। এর মানে কি? 2 চলক বিশিষ্ট যদি কোনো বহুপদীর আমাকে পদের মাত্রা বের করতে হয় তখন আমাকে 2টা চলকের ঘাতের যোগফল কাউন্ট করতে হবে। এরকম যদি 3 চলক হয়, যেমন x, এটার সাথে যদি আরেকটা থাকে 3x² y⁵, এখানে দিলাম 4z⁴ 2 + 5, তাহলে এটা হলো 3 চলক বিশিষ্ট একটা বহুপদী। সেক্ষেত্রে
এই 3 চলক বিশিষ্ট বহুপদীর এটা প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। আমার এখানে যে প্রথম পদ আছে সেই প্রথম পদের মাত্রা কত আমাকে নির্ণয় করতে বলতে পারে। তাহলে এই পদের মাত্রাটা আমাকে দেখতে হবে। এখানে যেহেতু 3টা চলক 1 2 3, তাহলে আমরা মাত্রা লিখব যে 2 + 4 + 2, তাহলে কত হলো মাত্রা 8। তাহলে এর মানে কি দাঁড়ালো হলো যতগুলো চলক থাক না কেন মাত্রা হিসাব করতে গেলে সবগুলো চলকের ঘাতের যোগফলকে বোঝানো হয়। এরপরে আসি এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী কয়টি বা কয়ভাবে লেখা যায়। আমরা একটা উদাহরণ আগে লিখি। এক চলক বিশিষ্ট একঘাত, তাহলে এক চলক বিশিষ্ট একঘাত হলো 5x + 2। এটা হলো এক চলক বিশিষ্ট একঘাত একটা বহুপদী রাশি। এখন কথা হলো আমাকে কোশ্চেন করছে এটা কতভাবে লেখা যায়। তো এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী কতভাবে লেখা যায়, যে এটা একভাবে লেখা গেল, দুইভাবে আরেকটা কি লেখা যায় 5 লেখা যায়, কারণ এটাও তো এক চলক বিশিষ্ট বহুপদী একঘাত বহুপদী, এটাও এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী। এটাতে পদ হলো 2টা, এটাতে পদ হলো 1টা, এর বেশি অন্য আর কোনোভাবেই লেখা যায় না। তাহলে এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী যদি আমাকে কোশ্চেন করে কয়ভাবে লেখা যায়, তাহলে 2ভাবে লেখা যায়। এখন দ্বিঘাত যদি বলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কতভাবে লেখা যায়, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা আগে লিখে নেই। 5x² + 2x + 3, এটা হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন হলো এটাকে কতভাবে লেখা যায়। তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা এটাতে একভাবে আমরা লিখলাম দ্বিঘাত সমীকরণ। এখন এটা যদি অন্য কোনোভাবে লিখতে চাই, একভাবে গেল এটা, দ্বিতীয়ভাবে যদি লিখতে চাই 5x² + 2x, এটাও দ্বিঘাত বহুপদী। অন্যভাবে লিখতে চাইলে 5x² + 3, এটাও হলো দ্বিঘাত বহুপদী। আর অন্যভাবে লিখতে চাইলে 5x²। এর মানে কি দাঁড়ালো, যে এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী আমরা সর্বোচ্চ 2ভাবে লিখতে পারবো, এর অন্য কোনো ওয়েতে লিখতে পারবো না। আর যদি এক চলক বিশিষ্ট দ্বিঘাত হয় সেটা সর্বোচ্চ আমরা 4ভাবে লিখতে পারবো। এই 4ভাবের বাইরে আর কোনো ওয়েতে আমরা বহুপদীটা লিখতে পারবো না। এরকম আরও কিছু কোশ্চেন আছে যে এক চলক বিশিষ্ট 3 ঘাত ত্রিঘাত, আমরা দ্বিঘাত একঘাত লিখলাম দ্বিঘাত লিখলাম, যদি ত্রিঘাত আমাকে বলে সেক্ষেত্রে আমরা কতভাবে লিখতে পারবো। 1 নম্বর 5x³ 2x + 2x² + 3x + 4, এটা এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। এখন এইটাকে আমরা কতভাবে লিখতে পারবো, তাহলে একভাবে তো এখানে লেখা আছে। আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে 2 নম্বর 5x³ এখানে 4টা পদ আছে, আমি একটু 3টা পদ নিয়ে চিন্তা করি, + 2x² + 3x, এটা একটা ভাব। 3 নম্বর 5x³ + 2x² + 4, এটা একটা ভাব। 4 নম্বর 5x³ + 3x + 4, এটা একটা প্রকার। এবার আসি নাম্বার 5। এখানে আমরা যে বহুপদী লিখছি এখানে 4টা পদ, এটাতে হলো 3টা পদ। এবার 2টা করে পদ লেখার চেষ্টা করি। 5x³ + 2x², 5x³ + 3x, 5x³ + 4, তাহলে কয়টা হলো আমার 5টা 6টা 7টা। আর একটা লেখা যায় 5x³। এখন মোট কয়টা হলো 8টা হলো। এখন আমাকে যদি কোশ্চেন করে, ওরা কোশ্চেন করছে আমাকে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ কতভাবে লেখা যায়, তাহলে আমরা দেখলাম এখানে যে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ সর্বোচ্চ 8ভাবে লেখা যায়, এর বাইরে আর অন্য কোনোভাবেই লেখার সুযোগ নাই। এরপরে ওখানে আমার বইয়ে আরেকটা কোশ্চেন করা আছে যে এক চলক বিশিষ্ট চতুর্ঘাত যদি হয় সেটা কতভাবে লেখা যায়,
সেটা আমি আর লিখলাম না, সেটা এইভাবেই যদি আমি লিখি যে প্রথমে আমি লিখব 5টা, তারপরে লিখব 4টা, তারপরে লিখব 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, এভাবে যদি আমি লিখতে থাকি তাহলে দেখা যাবে 16ভাবে লেখা যাবে। তাহলে এক চলক বিশিষ্ট চতুর্ঘাত যদি বলে আমি সর্বোচ্চ 16ভাবে সেটা লিখতে পারবো। এরপরে বহুপদীর যে অন্যান্য সিস্টেমগুলো আছে সেটা আমরা আলোচনা করব। যেন এরপরে আছে হলো সমমাত্রিক বহুপদী, এরপরে আছে প্রতিসম বহুপদী, এরপর আছে চক্রক্রমিক বহুপদী। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব প্রতিসম বহুপদী। তাহলে প্রতিসম বহুপদী, প্রতিসম বহুপদীটা কি সেটা আগে জানতে হবে। তো বহুপদী তো আমরা জানি যে একটা বীজগণিতিক রাশিতে একাধিক পদ থাকবে। তো আমরা ধরে নিলাম 3টা পদ আছে। তো 3টা পদ যদি 3টা চলক থাকে এক্স, ওয়াই, জেড, অথবা আমরা ধরে নিলাম 2টা চলক আছে, 2টা পদের 2টা চলক এক্স আর ওয়াই। এই 2টা পদ অথবা 3টা পদের মধ্যে আমাকে 2টা চলককে বেছে নিতে হবে, এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স। বেছে নিয়ে যদি এই 2টার মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করানোর পরে যদি রাশির মানের কোনো পরিবর্তন না হয় আমরা তাকে কি বলবো, যে প্রতিসম বহুপদী বলবো। তো সেই হিসেবে আমরা যদি একটা উদাহরণে নিয়ে আলোচনা করি, যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অথবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই 2টা রাশি আমরা লিখলাম, বহুপদী আমরা লিখলাম। এই বহুপদীতে যদি আমি চেঞ্জ করাই এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান এক্স বসিয়ে পাই, যদি বসাই এক্সের জায়গায় ওয়াই তাহলে কি দাঁড়ায় ওয়াই প্লাস এক্স প্লাস জেড, অথবা এটাকে যদি চিন্তা করি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন একটু সাজায় যদি লিখি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকেও যদি সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে যে বহুপদীটা লিখছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে তার 2টা মানকে আমরা ইন্টারচেঞ্জ করাইছি, এক্সের পরিবর্তে ওয়াই বসাইছি, ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাইছি। বসানোর পরে দেখা গেল এটার মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যে বহুপদীর 2টা চলকের মধ্যে স্থান বিনিময় করার পর এটার মানের কোনো পরিবর্তন হবে না, সেই বহুপদীটাকেই আমরা বলবো সম, আমরা তাকে কি বলবো, যে প্রতিসম বহুপদী। এবার আরও অনেক উদাহরণ থাকতে পারে প্রতিসম বহুপদী। আমরা আরেকটা চিন্তা করি চক্রক্রমিক বহুপদী। চক্রক্রমিক বহুপদীটা কি? চক্রক্রমিক আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি, চক্রক্রমিক মানে পরপর ঘোরা আর কি, স্টেপ বাই স্টেপ যে পরিবর্তন সেগুলো চক্রক্রমিক বলা হয়। এখন একটা বহুপদী যদি এরকম হয় এক্স স্কোয়ার চক্রক্রমিক বহুপদী, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা সমমাত্রিক বহুপদী এটাকেই বলছিলাম, আবার এটাকেই বলছিলাম হলো আমরা এটাকেই বলবো আবার চক্রক্রমিক বহুপদী। এখন চক্রক্রমিক বহুপদী আমরা এটাকে বলতে পারি কিনা সেটা আমাকে আগে টেস্ট করে দেখতে হবে। এখন চক্রক্রমিক বহুপদী হওয়ার শর্ত আমাকে জানতে হবে। শর্তটা কি? যে চক্রক্রমিক বহুপদীটার 3টা চলক থাকে, এই 3টা চলককে যদি আমরা চেঞ্জ করাই, যেমন এটা যদি একটা সার্কেল হয় তো সার্কেলের এক্স ওয়াই জেড, তাহলে এক্সটাকে আমরা ওয়াইয়ের জায়গায় নিয়ে আসবো, ওয়াইটাকে আমরা জেডের জায়গায় নিয়ে যাব, জেডটাকে আমরা কি করব এক্সের জায়গায় নিয়ে যাব। নেওয়ার পরে এর মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে কি বলবো, চক্রক্রমিক বহুপদী বলবো। তাহলে আমি একটা উদাহরণ এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম অনেক উদাহরণ আছে, আমাদের বইয়ে আমরা দেখতে পারবো অনেক উদাহরণ আছে। তো আমরা এটার মানটা ওইভাবে আমরা একটু পরিবর্তন করে দেখি, এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, জেড সমান এক্স বসিয়ে পাই। তাহলে যদি আমি বসাই ওয়াই স্কোয়ার
আর ওয়াইয়ের পরিবর্তে জেড, জেড স্কোয়ার, জেডের পরিবর্তে এক্স, এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমার মূল যে বহুপদীটা ছিল সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমার এটাকে আমরা কি করলাম যে তিনটা চলককে এখানে চেঞ্জ করে দিছি। তিনটা চলককে চেঞ্জ করার ফলে দেখা গেলো মূল বহুপদীর সাথে হুবহু একই রকম, আবার দেখতে একই রকম হয়েছে। সুতরাং এই বহুপদীটাকে আমরা কি বলবো? চক্রক্রমিক বহুপদী বলবো। তাহলে আমরা একটু আগে আমরা খেয়াল করি, এই বহুপদীটা আমরা সমমাত্রিক বহুপদী বলছিলাম, এই বহুপদীকে আরেকটা কি বলছিলাম? যে প্রতিসম বহুপদী। আবার এই বহুপদীকেই বললাম চক্রক্রমিক বহুপদী, অর্থাৎ একটা বহুপদী একাধিক নামেও হতে পারে, আবার নাও হতে পারে। যেমন এই উদাহরণটা এক্সেপশনাল, এই উদাহরণটাকে আমরা তিনটা নামে ডিফাইন করতে পারি। এখন চক্রক্রমিক বহুপদীকে যদি আমরা একটু অন্যভাবে জ্যামিতিকভাবে চেঞ্জ করতে চাই, সেটা আসলে হয় কিনা। চক্রক্রমিক বহুপদীটা জ্যামিতিকভাবেও পরিবর্তন করা যায়। যেমন একটা ত্রিভুজ যদি আমি লিখি এ বি সি, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এটার কে যদি আমি চেঞ্জ করতে চাই, আমরা একটু আগে যেটা চিন্তা করলাম যে এ কে নিয়ে যাব বির জায়গায়, বি কে নিয়ে যাব সির জায়গায়, সি কে নিয়ে আসবো এর জায়গায়, তাহলে এটাকে আমরা বির জায়গায় নিয়ে আসলাম, আর বিটাকে নিয়ে আসলাম সির জায়গায়, আর সিটাকে নিয়ে গেলাম এর জায়গায়। এখন একটু চিন্তা করি, এইখানে যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের নাম আমরা এবিসি ত্রিভুজ আমরা আলোচনা করছিলাম। তাহলে এবিসি ত্রিভুজ যদি এই ত্রিভুজটার নাম হয়, এই ত্রিভুজটার নামও তো আমরা এবিসি বলতে পারবো, এই ত্রিভুজটার নামও আমরা এবিসি বলতে পারবো। এর মানে কি, জ্যামিতিকভাবেও যদি এটাকে পরিবর্তন করা যায় তাহলে এটা আমরা, অর্থাৎ এখানে যে ত্রিভুজের নাম ছিল এবিসি, এখানেও সেই ত্রিভুজটার নাম এবিসি। অর্থাৎ চক্রক্রমিক বহুপদীরা জ্যামিতিকভাবেও ব্যাখ্যা করা যায়। আরও অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, যদি চতুর্ভুজ হয় সেভাবেও ব্যাখ্যা করা যায়, যদি পঞ্চভুজ হয় সেভাবেও ব্যাখ্যা করা যায়। যেমন এ বি সি ডি, এই আগের মতো যদি হয়, এর জায়গায় নিয়ে গেলাম বি, এ বি সি ডি, তাহলে এখানে যে চতুর্ভুজটা এটার নাম হলো এ বি সি ডি, এখানে যে চতুর্ভুজটা সেটার নামও আমরা এ বি সি ডি বলতে পারবো। তাহলে চক্রক্রমিক বহুপদীটা আসলে কি, আমরা জ্যামিতিকভাবেও এটা ব্যাখ্যা করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়টার উপরে যতটুকু আলোচনা করলাম, আমরা চেষ্টা করব এই তাপদাহের মধ্যে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হয়ে এতটুকু আমরা শেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আরেকটা ক্লাস হলে, অথবা একটু সময় যদি হয় আরেকটা ক্লাস যদি একটু বেশিটা লং টাইমে নেওয়া যায়, তাহলে হয়তো বা এই অধ্যায়টা মোটামুটি শেষ করা যাবে। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করব, আগামী ক্লাসে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।